যাক, এখন আমি বলি তোমাদের ভাইয়া কালকে কিভাবে অ্যাক্সিডেন্ট করছে। যেটা হচ্ছে তোমাদের ভাইয়া লাস্ট 3 মাস যাবত হচ্ছে অসুস্থ তোমাদের ভাইয়া, কিন্তু 1 মাস যাবত ওর ট্রিটমেন্ট চলতেছে। তারপর হচ্ছে কালো জাদু, এটা তোমাদের আখি আপু থাকাকালীনই ও সব কিছুই জানে। তো ওর হচ্ছে সমস্যা যে মানুষের যে মানসিক সমস্যার এক একটা ধাপ থাকে, ওর হচ্ছে একদম লাস্ট পর্যায়ে। তো সুইসাইডাল অ্যাটাক নেয়, মানে সুইসাইড করতে চায়। দেখো ঈদের মধ্যে ও বাইক অ্যাক্সিডেন্ট করছিল, বাইক নিয়ে এভাবে বের হয়ে গেছিল মাথা গরম করে শুধু শুধু। তখন তো তোমাদের আখি আপু ছিল, ও ও জানে সেগুলা। তো ও শুধু শুধু মাথা গরম, মানে মানে হাইপার হয়ে যায় প্রচুর। তখন ও কাউকে দেখতে পারে না। আমি তোমাদের সাথে এর আগে ভ্লগে বলছি যে ও প্রচুর রুড বিহেভিয়ার করে সবার সাথে, প্রচুর। সেটা আমি হই, আখি হোক, সেটা যেই হোক না কেন। হ্যাঁ, এটা নিয়েও কিন্তু আখির সাথে ওর লাস্ট অনেক ঝগড়া হয়েছে, যে ইস্যু করে, যেটা আখি চলে গেছে। বাট ভাই, আমি প্রতিদিন ও যখন এভাবে রুড বিহেভ করে আমি যাইতে চাই যে কালকে সকালে উঠে আমি চলে যাব। কিন্তু যখন ও নর্মাল হয়, স্বাভাবিক হয়, কথা বলে, কান্না করে, তখন না চিন্তা করি অসুস্থ মানুষটাকে রেখে কিভাবে আমি চলে যাব, বা চলে গেলে কি সমাধান। মানুষটাকে তো সুস্থ করতে হবে, সে আমার হাজবেন্ড। এখন সে যখন ভালো ছিল, সে এত ভালো লাইফ দিছে আমাকে, এখন আমি তাকে ছেড়ে চলে যাব তার খারাপ সময়, এই কথাই চিন্তা করি। তো এরপরে তোমাদের ভাইয়া এর আগেও আমি জানি না কালকে লাইভটা কেউ দেখছো কিনা, কালকে তোমাদের ভাই লাইভে গেছিল। এর আগে টিয়া পেজ থেকে 2 দিন লাইভে গেছে আখি থাকাকালীন। তখনও হচ্ছে ওর কাছ থেকে ফোন নিয়ে গেছি আমি, আখি, আমরা। ও লাইভে যে এভাবে মানে যখন হাইপার হয়ে যায়, লাইভ করতে চায়, যে লাইভে যে বলবে এটা সেটা, আমি ভালো না, আখি ভালো না, বা ও ভালো না, এক এক সময় এক একটা কথা বলে। ওই দিন হচ্ছে ভোর মেবি 4টার দিকে লাইভে গেছিল, তোমরা কেউ দেখছো কিনা জানি না। পরে আমি ওটা হচ্ছে ডিলিট করে দিছি, আখি ফোন এনে আমার কাছে দিছিল, আমি ডিলিট করে দিছি। এরপরে কালকেও কিন্তু ও লাইভে গেছিল, তখন হচ্ছে আরিফ মামা ফোনটা ওর কাছ থেকে নিয়ে ডিলিট করে দিছে। ও এরকম করে। তারপরে লাইভটা কাটার পরে ও আরো হাইপার হয়ে যায়, যে ওর কাছ থেকে ফোন নেওয়া হয়েছে। হাইপার হওয়ার পরে আমি হচ্ছে না, ও নিজেই ওর বাসায় কল দেয়, ওর আব্বুকে কল দেয়। ও ভাইগনা আরিফ ওর একটা থাপ্পড় মারছে ফোন নেওয়ার জন্য, ঠিক আছে, যে তুই লাইভে যাইতেছিস, তুই কি করতেছিস। আমরা জানি ও সবাই অসুস্থ, কিন্তু দেখো কে কতক্ষণ রাগটা কন্ট্রোলে রাখতে পারে। 3 মাস ধরে এগুলো ফেস করতেছি। আসলে আমরা বাসার প্রত্যেকটা মানুষ, শুধু আমি বউ বলে, বা আখি যতদিন ছিল, আখি তো গেছে আর 1 মাসও হয় নাই, তো ওই অসুস্থ যে টার্মস গুলো তো আখিও দেখে গেছে, অনেক কিছু ফেস করছে। আখির সাথেও অনেক রুড হয়েছে, মামার সাথেও রুড হয়েছে, বাসার প্রত্যেকটা মেম্বারসের সাথেও রুড হয়েছে। তারপরও যখন মাথা ঠান্ডা হয়েছে, নিজেই আবার যখন আমরা এগুলো বলছি, তুমি এগুলো করছো, নিজেই বুঝতে পারছো, নিজে থেকেই কিন্তু ডক্টর দেখাতে গেছে। আমি যখন বলছি যে তোমার ডক্টরটা দেখানো উচিত, ও নিজে থেকেই কিন্তু ডক্টর দেখাতে গেছে। আমি আখি কিন্তু সাথে যাইও নাই, আমি আখি বাসায় ঘুমেছিলাম, ভোর 7টা 8টার দিকে ডক্টর দেখাতে গেছে আমি ওদেরকে সবাইকে নিয়ে। তো এত সুন্দর সংসারটা আমাদের, এত সুন্দর। আখিও বারবার এটা বলতো যে আমাদের সংসারে কোনো কিছুর অভাব নাই, তুমি যদি এমন করো, মানুষ তো ভাবে বারবার যে আমাদের 203-এর ঝামেলা হয়, এই জন্য তুমি এমন করো। কিন্তু দেখো আমাদের কখনোই ঝগড়া হয় না, আর তুমি এগুলো করতেছো। ও কেন করে ও নিজেও জানে না, কারণ ও তো অসুস্থ। তো ওইটা বুঝতে বুঝতে আমাদের সময় লাগে। তো কালকে এরপরে কি করছে, ছোট আপু আসার পরে, ছোট আপু তো পুরো জানে না যে ও বাসার বাইরে যেতে চায়। আমি ওর ফোন নিয়ে রেখে দিছিলাম, ছোট আপু ওর ফোনটা ওর কাছে দেয়, বুঝতে পারে ও ফোনের জন্য হাইপার হয়ে যাচ্ছিল, পুরো ফোন নেয়। এরপর কিভাবে যেন গাড়ির চাবি আমি সবসময় লুকিয়ে রাখি, গাড়ির চাবি সবসময় সাইমনের কাছে থাকে, ও নিয়ে হচ্ছে ওই আরিফদের বাসায় ঘুমায়, যাতে এরকম যদি হয় রাগারাগি ও যাতে বের হয়ে যেতে না পারে, বাইরে গেলেই তো একটা ইনসিডেন্ট ঘটে। এরপরে তোমাদের ভাইয়া কি করছে, চাবিটা যেন কিভাবে পাইছে, পেয়ে সিঁড়ি দিয়ে নেমে গেছে, কারেন্ট ছিল না রাতে, সিঁড়ি দিয়ে নেমে গেছে। আমরা পিছনে পিছনে নামছি, কিন্তু এখন ওর সাথে তো আমরা নামতে পারতেছি না, আমি, ছোট আপু, আমরা তো মেয়ে মানুষ, তারপর মুনতাহা, আমরা নামছি। তারপরে ও আমরা নামতে নামতে ও গাড়িতে বসে গেট পর্যন্ত চলে গেছে। গেট তখন তালা মারা, কারণ রাত 2টা কি 2:30 বাজে, শিওর আমার টাইম মনে নাই, কারণ আমি টাইম দেখি নাই। তো এরপরে আস্তে কথা বলতে বলো রুমে। তো এরপরে হচ্ছে আমরা নিচে নামছি, নামার পরে আমি দেখতেছি যে ও গাড়ি নিয়ে সরাসরি আমাদের দেখেও ভাবছে যে গেট, আমরা ওকে আটকাবো, গাড়ি হয়তো বা গ্লাস ভেঙে বা যেভাবে হোক। ও এটা দেখে ও গাড়ি গেট যে তালা মারা, গেট ভেঙে ও 12টার দিকে, আচ্ছা রাত 12টার দিকে, রাত যেহেতু ছিল জানে রাত 12টার দিকে। তো এরপরে হচ্ছে ও গেট ভেঙে বের হয়ে যায়। তো বের হয়ে যায়, এর মধ্যে আল্লাহ ভালোবাসে অনেক, এই জন্য ওই গেটের সামনে 2জন মানুষ ছিল, যারা বলে কি যে হচ্ছে আজকে তাদের সাথে আমার দেখা হয়েছে, আমি তাদের কাছে অনেক 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 ক্ষমা চাইছি। তারা খুবই ভালো মানুষ, ক্ষমা করে দিছে। তারা বুঝতে পারছে আমার হাজবেন্ড এখন অসুস্থ, তারা মানে প্রেসক্রিপশনটাও দেখতে চায় না, আমি দেখাইতে চাইছি, বলছে আপনার কথায় আমার ভালো লাগছে, আপনার কথায় আমি বুঝতে পারছি, আর তার গাড়ি চালানো দেখে বুঝতে পারছি সে স্বাভাবিক না। তো এরপরে কি হয়েছে, ওনারা যখন ওই লাইট দেখছে তখন মনে মনে নাকি ভাবছে যে কি পাগল হয়ে গেছে, গাড়ি কি গেট ভেঙে ঢুকে যাবে, এই কথা বলে ওনারা হচ্ছে সরে গেছে। সরে যাওয়ার সাথে সাথে তোমাদের ভাইয়া নিপুণ সিটির, যারা চিনো, নিপুণ সিটির সামনে কিন্তু দেয়াল, ওই দেয়ালের সাথে গাড়ি আগে ধাক্কা লাগছে। আমাদের গাড়ি দেখলে বুঝতে পারবা সামনে ওইটা আগে ধাক্কা লাগছে। তারপরে ব্যাকে দিয়ে ও বাম দিকে একদম সোজা স্ট্যান্ডের দিকে চলে গেছে। তো তখন কি হয়েছে, আমরা কোনো রিক্সা পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না, আমার মাথায় এটাই নাই। আর সবচেয়ে বড় কথা, আমার ফোনে আমার আইডি লগ ইন করা নাই যে আমি কারোর সাথে কথা বলবো, আর আমার এই ফোনে কারো নাম্বার সেভ করা নাই।
আমার সবকিছু আমার আইফোনে সেভ করা ছিল, আইফোনটা সেল করার পর থেকে এই ফোনে আমার কারো নাম্বার সেভ করা নেই, যার জন্য হচ্ছে আমি কাউকে খুঁজে পাই না। সবাইকে হচ্ছে এমন একটা বদ অভ্যাস, মেসেঞ্জারে অ্যাড থাকে, কিছু লাগলে মেসেঞ্জারে কল দেই। তবে কালকে এটা বুঝছি প্রত্যেকের নাম্বার রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট, সবসময় মেসেঞ্জার থাকে না। কারণ আমার আইডিতে প্রবলেম দেখে ছিল না, সামির আইডিতে ঢুকে আমি কাউকে আমার পরিচিত খুঁজে পাচ্ছি না, মাথায় কাজ করতেছে না। এর মধ্যে আরিফ হচ্ছে ভাইগনা আরিফ আমাদের পাশে পাশে ভাইকে কল দেয়, ভাই ইমিডিয়েট বাইক নিয়ে বের হয়, ততক্ষণ আমরা রিক্সা পাই। আমরা রিক্সা নিয়ে আমি, ছোট আপু, সামি, তারপর হচ্ছে মুনতাহা, রাজ, আমরা একটা রিক্সা নিয়ে যেতে থাকি। আর কন্টিনিউয়াসলি তোমাদের ভাইয়ের ফোনে আমি কল দিতে থাকি যে যাতে কল ধরে, যাতে কলটা ধরে। এরপরে হচ্ছে না, রাজ ছিল না আমাদের সাথে, হচ্ছে আমি, তুমি আর ইরফান আমার দৌড়তে গেছে, ইরফান আর কি, রাজ আর ইরফান দৌড়তে গেছে। পরে আমাদের পাশ থেকে যে বাইক ক্রস করে আগে চলে গেছে পাশে পাশে ভাই, আমি সেটা জানি না। এরপর লাস্ট কলটা ধরে, তো যখন হ্যালো বলছে তখনই আমি ভয়েস টোনেই বুঝে গেছি এটা তোমাদের ভাইয়ার না। কারণ আমি 3 বছর ধরে ওর সাথে সংসার করে ওকে আমি কতটা ভালোবাসি সেটা আমি জানি, আর ও জানে, যার জন্য আমাকে এতটা ভালোবাসে। তো আমি হচ্ছে ওইটা, ওই কি বলবো, আমি ওই ভয়েস টোনটা শুনে আমি বুঝে গেছি ওর কিছু একটা হয়েছে। কারণ অন্য মানুষ কেন ওর ফোন ধরবে, এটা তো অসম্ভব, কারণ গাড়ি তো একা। তো উনি ধরে বলতেছে যে আপনার কি হয়, আমি বলছি উনি আমার হাজবেন্ড। উনি কথা শেষ করার আগে বলছেন আমার হাজবেন্ড, উনি মানসিকভাবে অসুস্থ, প্লিজ ওনাকে আটকান। উনি রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে, সিম ক্রিয়েট করে ওনাকে আটকান, অ্যাক্সিডেন্ট করবে। অ্যাক্সিডেন্ট করবে না, অ্যাক্সিডেন্ট করছে অলরেডি। তখন বিশ্বাস করবা না, অতটুকু সময়ের মধ্যে আমি ফিল করছি যে আসলে প্রিয় মানুষের কোনো কিছু হইলে যদি দূরে থাকে, তুমি দেখতে না পারো, তোমার কেমন লাগে। এটা আমি কালকে ফিল করছি যে আমার কেমন লাগতেছে। আমি সাথে সাথে কান্না করে দিচ্ছি, ছোট আপুকে বলতেছি, ছোট আপু তখন অনেক বেশি গালাগালি করতেছে তোমাদের ভাইয়াকে, যে কেন এমন করতেছে, কি হয়েছে, ওর ট্রিটমেন্ট করবো, আমার বাসায় যাইতে বলছে, আপুর বাসায় যাইতে বলছে, তোমাদের ভাইয়া যায় নাই, ট্রিটমেন্ট করাবো, তাহলে ও কেন আমার কথা শুনলো না, কেন গাড়ি থেকে বের হয়ে গেল। আমি বলছি আপু তুমি ওকে কন্ট্রোল করতে পারবা না, আমি তোমাকে আগেই বলছিলাম, দেখলা পারলা না তুমি ওকে রাখতে। কারণ ওকে তো আমি চিনি, 3 মাস ধরে আমি দেখতেছি যে ও অসুস্থ, আর ওর এই পর্যায়টা আস্তে আস্তে বাড়তেছে, ওর পর্যায়টা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, আর ও শুধু সুইসাইড করতে চায়। ওর মুখে এই কথাই থাকে কিছু হইলে। একটু দেখো, স্বামী স্ত্রীর তো ঝগড়া হবেই, কালকে টোটালি ঝগড়া কিছু না, যখন ঝগড়া হয়েছে, ওরা রাখির ঝগড়া হয়েছে, তখন ও বলছে আমি মরে গেলে বুঝবি, আখিরে বলতো আমার সাথে ঝগড়া হলো আমি মরে গেলে বুঝবি, মানে ওর মুখে এই কথাটাই থাকে, আমি মরলে বুঝবা, মানে ও মরে যাবে, এটা ওর মুখে থাকে। তারপরে ও বের হওয়ার আগে তো অনেক গালাগালি করছে আমাকে, অনেক বাজে বাজে ভাষায়। তারপরও আমি সবসময় এটা বলে নিজেকে সান্ত্বনা দিই, এখন অসুস্থ, ঠিক আছে, কারণ আমিও তো মানুষ, কতক্ষণ ঠান্ডা থাকা যায়, আমারও তো রাগ উঠে যায়, আমি এমনি বদমেজাজি একটা মানুষ। এটা তোমরা তো যারা লাইভ দেখো তারা অন্তত বুঝো, একটা ব্যাড ক্যামেরা দেখলে আমার কেমন মাথা গরম হয়ে যায়, আমি নিজেকে ঠান্ডা রাখতে পারি না, আমি এরকমই রাগি, এটা আমার কিছু করার নেই। তো যাই হোক, তারপরে যখন ওই কলটা আসে আমার কাছে, আমি ওই যখন বুঝতে পারি, আমি বলছি ওকে ঠিক আছে, পরে বলে গাড়ির গ্লাস ভেঙে আমরা তাকে বের করছি, আপনার তাড়াতাড়ি আসেন। আমি বলছি লোকেশন কোথায় আমাকে বলেন, আমি রিক্সায় আমি আসতেছি। উলাইলের হচ্ছে কোন জায়গায় কি জানো ভাইয়া ওটার নাম, ব্যাংকটাউনের ব্রিজের আগে, ব্যাংকটাউনের ব্রিজের আগে, মানে ব্রিজে ওঠার সময় ঠিক ওই জায়গাটায় হচ্ছে আইল্যান্ডের সাথে বাড়ি খাই কিভাবে গাড়ির চাক্কা খুলে যায়, মানে গাড়ির চাক্কায় যে রিম থাকে সেই রিম ভেঙে যায়, রিম না রিম 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 একই কথা, রিম ভেঙে যায়। তা এই জন্য হচ্ছে গাড়ি আইল্যান্ডের সাথে বাড়ি লাগে, রিম না ভেঙে লাগলে, যদি না ভাঙতো তাহলে গাড়ি উল্টায় যায়। তো ঠিক আছে, আল্লাহ ওকে অনেক ভালোবাসে, এই জন্য ওকে বাঁচায় রাখছে। তো এরপরে গাড়ির গ্লাস যখন বসে, গাড়ির গ্লাস ভেঙে ওকে বের করছে, আমি তো ভাবছি যে তাহলে ও নাই, ওর অনেক খারাপ অবস্থা। আমি রিক্সাওয়ালার হাতে পায়ে ধরতেছি, সে বলে এমন রিক্সায় আপনারা উঠছেন, আমার রিক্সার চার্জ নেই। আমার এত কষ্ট লাগছে, আমি কলটা কেটে আমি সাথে সাথে সাইমনকে কল দিচ্ছি। আমি তো আর জানি না ওরা, আপনারা যে আমার পাশ থেকে গেছেন, আপনারা কি আমাদের রিক্সা দেখছেন? আমি কিন্তু আপনাদের দেখি নাই, কারণ আমার ফোনের মধ্যে চোখ, আমি বারবার ওকে ডায়াল করতেছি। হ্যাঁ, আমি দেখি নাই। পরে আমি তাহলে একবারও ফোন দিতাম না, যে ওরা তো যাচ্ছি। ওরা কি করছে, আহাদের খবর না শুনেই ওরা সামনে চলে গেছে, আহাদের খবর না শুনেই ওরা সামনে চলে গেছে। যেতে যেতে ভাইরা কি করছেন, পথে জিজ্ঞেস করতে করতে গেছেন, তাই না? আচ্ছা ভাই একটু আসুক, ভাই বলুক, কারণ পাশে পাশে ভাই ছিল, ভাইগনা আরিফ ছিল, আর হচ্ছে সাইমন ছিল, এরা 3 জন হচ্ছে তখন বাইকে ছিল, ভাইয়ার বাইকে। আচ্ছা, তো এরপরে হচ্ছে যখন এনা মেডিকেলে বললাম, তো যাওয়ার পরে তারপর হচ্ছে ওকে সাথে সাথে সিটি স্ক্যান করে ওকে ভর্তি দিয়ে দেয়, যে ভর্তি করার পরে সিটি স্ক্যান করতে হবে, ভর্তি দিয়ে দেয়। তারপরে হচ্ছে সিটি স্ক্যান করি, তো তখন ছোট আপু জিজ্ঞেস করে যে ভর্তি কেন আগে। পরে বললো যে এই ধরনের ক্ষেত্রে, যে ক্ষেত্রে হচ্ছে ওনার মাথা ফুলে গেছে আর রক্ত বের হয় নাই, সেক্ষেত্রে সিটি স্ক্যান 5 ঘন্টা পর আবার করতে হবে। দেখা গেল কি প্রথম 4-5 ঘন্টা পেশেন্টের অবস্থা ভালো থাকে, এরপরে আস্তে আস্তে ক্রিটিক্যাল হয়ে যায়, যে ব্রেনে রক্তক্ষরণ হয় কিনা আল্লাহ না করুক এরকম কিছু। তো এই জন্য 2বার সিটি স্ক্যান করতে হবে আজকে রাতে, এরপরে আগামীকালকে আবার করতে হবে। তো এটা যখন বলে, আমরা বলি কোনো কথা নেই, আপনি ভর্তি দেন। ভর্তি দিয়ে সিটি স্ক্যান করাই, সিটি স্ক্যান করার পরে হচ্ছে কিছুক্ষণ পরে তোমাদের ভাইয়ার সেন্স ফিরে।
আমি কিন্তু ওর কাছে ওকে ডাকতেছি, ও সেন্স ফিরে বলে যে আমি এত অসুস্থ, আমি অ্যাক্সিডেন্ট করে এখানে আসছি, ও কেন আমার কাছে আসলো না। মানে ওর যখন সেন্স নেই আমি ওর পাশে দাঁড়ানো, আমাকে লিটারালি আশেপাশের ওই হচ্ছে এনামের স্টাফরাও বলতেছে আপনার ওয়াইফ তো আপনার পাশেই দাঁড়ানো, বলে তোরা বেশি চিনো স্যারে, ও আমার কাছে আসে নাই, ও আমার ভালোবাসে না, ও আমার কেন জড়ায় ধরলো না। মানে লিটারালি তখন এনামের স্টাফরা আমাকে বলতেছে যে আপু মাইন্ড করে না, তার কি কোনো মানসিক সমস্যা আছে? আমি বলি হ্যাঁ, এই জন্যই সে অসুস্থ, তাকে একটু আটকান। তো ও উঠে ওই মাথা অবস্থায় গুলে গুলে পড়তেছে, ওই অবস্থায় উঠে হসপিটাল থেকে বের হয়ে যায়। এরপর অনেক অনেক কাহিনী ঘটে হসপিটালের বাইরে, ও ভাইয়াকে পর্যন্ত অসহ্য লাগে, মানে ওকে আমরা ভিতরে না আনতে পারি, আমি আর আপু আমরা হচ্ছে ভাইয়াকে আবার কল দেই, ভাইয়া সাইমন আরিফ, ভাইয়া গাড়ির কাছে থেকে সাইমন আরিফ আবার গাড়ির কাছ থেকে আমাদের কাছে যায়, যে কিছু মানুষ আবার হচ্ছে রাস্তায় জমা হয়, ইরফান আর রাজ হচ্ছে তোমাদের ভাইয়ের পিছনে পিছনে যায়, ওইখানে ওদের দেখতে পারে না, বাট ওই ছেলেগুলোর সাথে সুন্দর গল্প করতেছিল, ওই ছেলেগুলো ওকে বুঝায়া আমাদেরকে কল দেয়, আড়ালে যায়, তখন বলে দিই ভাইয়া অসুস্থ, ওকে নিয়ে এনামে আসেন। এনামে যাই, পরে আমরা সারা রাতটা হচ্ছে এনামে কাটাই, যেহেতু ওকে ভর্তি দিছে, সিটি স্ক্যান করা হয়, এরপরে আমাদের বলে দেয় আগামীকালকে আবার একটা সিটি স্ক্যান করতে হবে, এখনো ভালো মন্দ কিছু বলতে পারতেছে না, বাট যেহেতু ঈদ চাইলে আমরা বাসায় নিয়ে যেতে পারি, এই জন্য সকালবেলা আমরা বাসায় নিয়ে আসি। তারপরে হচ্ছে গাড়ির ওইখানে সারা রাত ভাইয়া এরপর চলে আসে আমাদের সাথে, ইরফান আর ইরফান না সরি সাইমন আর হচ্ছে আরিফ মামা গাড়ির ওখানে ছিল, উলাইল অনেকে আমাদের গাড়ি দেখছো, যারা হচ্ছে অনেকেই কমেন্ট করছো টিয়া পেজে, বিভিন্ন পেজে, যে হচ্ছে গাড়ি কোথায়, কারণ আমার অ্যাডমিনরা আমাকে কল দিচ্ছিল হোয়াটসঅ্যাপে যে আপু তোমাদের গাড়ির কিছু হয়েছে, সবাই কমেন্ট করতেছে উলাইল নাকি গাড়ি না কোন জায়গায় ব্যাংক টাউন। পরে আমি বলছি হ্যাঁ ওইখানে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তোর ভাইয়ের। পরে আমি কাউকে যতটুকু জানি পারছি, যেহেতু আমার আইডিটা আমার কাছে নাই, না হলে আমার আইডিতে আমি পোস্ট দিয়ে দিতাম। পরে আমি হচ্ছে হসপিটালে থাকাকালীন আমি রিয়াকে কল দেই, রিয়া ধরে না, পরে আমি ওদেরকে টেক্সট করে রাখি যে অ্যাক্সিডেন্ট করছে, বাট এখন ভালো আছে, পরিস্থিতিটা আমি জানাই, এরপর আর কিছু বলে নাই ওরা। আমার যেটা দায়িত্ব ওয়াইফ ওকে জানানোর, আমি জানাইছি। তারপর হচ্ছে আমি আরিফকেও কল দিছি, কারণ ওর বাসা গ্যান্ডা, যে আরিফ তাড়াতাড়ি আয়, তোর ভাই অ্যাক্সিডেন্ট করছে। তো ও ছিল হচ্ছে মুন্সিগঞ্জ, এই জন্য আসতে পারে নাই, নাহলে ও চলে আসতো। আর এরপরে আরো তাও রাত 2টা-3টার দিকে ঘুমের মধ্যে আমার কি বলছে ও মানে নিজেও বুঝে নাই যে ও কি বলতেছে। হ্যাঁ সবাই তো সারা রাত গরু কাটাকাটি করছে সারাদিন, পাই নাই। আর বিশেষ করে আমার আইডিটা আলাদা, আমি তাও সামির আইডি থেকে হচ্ছে আমি কল দেই হচ্ছে আরিফকে, না ওকে আমি ফোনেই কল দিছি, হচ্ছে নাম্বারটা আমি কার কাছে যেন পাইছিলাম নাম্বার, সামির কাছে, সামি দিছিল, সামি হচ্ছে ওর নাম্বার আমাকে দিছিল, কাউকে পাঠিয়ে রাখছিল, সেখান থেকে নাম্বার দিছিল, কারণ আমার এই সিমে কারো এই ফোনে কারো নাম্বার নাই, আমার আইফোনে সবার নাম্বার ছিল। যাই হোক, তো এরপরে হচ্ছে আমরা বাসায় নিয়ে আসি, তারপরে ছোট আপু থাকে, আমরা সবাই মিলে বসে একটা ফ্যামিলি মিটিং করি, যে ওকে আমরা এনামের যে ডক্টর আমরা দেখাচ্ছিলাম ওখান থেকে আমরা এখন ঢাকায় শিফট করব, কোনো ভালো সাইকিয়াট্রিস্ট দেখাবো বেটার। তো এটা নিয়েই হচ্ছে আপুর সাথে কথা বলি, আপু ঢাকায় গেছে, আজকেই জানাবে, আমরা সেরকম অনুযায়ী ট্রিটমেন্ট করাবো ওকে। এখন আপু যার সাথে কথা বলছে সে বলতেছিল ওকে ওইখানে রেখে 1 মাস যদি ট্রিটমেন্ট করা যেত, কিন্তু ও কোনোভাবেই সেটা রাজি না, আমাকে রেখেও কোনোভাবেই ওখানে থেকে ট্রিটমেন্ট করবে না, তো যাতায়াত করে যেভাবেই যেটা ভালো হয়। এখন আপাতত যেটা হচ্ছে আমরা ডিসিশন নিচ্ছি, আমরা কিছুদিন আমি আর তোমাদের ভাইয়া আর আলিশা আমার শ্বশুরবাড়িতে যেয়ে থাকবো, ও যদি ওর বাবা মায়ের সংস্পর্শে থাকে, বিশেষ করে মা ও আরো সুস্থ থাকবে, যেটা আপু আজকে আমাকে ফোন দিয়ে বলছে, আর ভাইয়াও বাসায় আসছিল, মানে আমার ভাসুর এটাই বলছে। আর হচ্ছে বলছে যে তিশা কিছুদিন ওই বাসায় থাকো, অন্তত 1 সপ্তাহ থাকো, ওর ভালো লাগবে অনেক বেশি, কারণ ছোটবেলায় ওখানে থাকছে, বাইরে একটু ঘোরাফেরা করতে পারবে, ওখানে খোলামেলা জায়গা, তারপর বন্ধু বান্ধব আছে, সো এই ফ্ল্যাটে দমবন্ধ পরিবেশের থেকে ওইখানে তো সবাই ওরা দিনের বেলা আমাদের সাথে ওইখানে যাবে, ওই বাসায় যেহেতু জায়গা কম, রাতে আবার এখানে এসে ঘুমাবে, আমরা রাতে ওখানে থাকবো আলিশাকে নিয়ে, মুন্নি আপা আলিশা ঠিক আছে দেখো। তাও বাসায় আইসা তারপর হচ্ছে আমি ওকে টেক্সট পাঠাইছি, এটাও যদি ওর আসার হয় ও আসবে, না আসলে না, এখানে আনার ফোন দিয়ে জন্য মানুষ নিজের জীবনের ক্ষতি, যদি ওই লোকটা মার্ডার হয়ে যেত গেটের বাইরে যে ছিল, তারপর ওনার সাথে কি হয়েছে আমি বলি, এরপর বাড়িওয়ালা আমাকে বলছে ভাইয়া ফোন দিয়ে যে কি হয়েছে, সে তো যায় না, দূরে থাকে। পরে আমি ভাইকে পুরোটা বললাম, না থাক আমি বলতেছি, তুমি বসো। আমি মারা যেতে পারতাম না, সেটাই আমি বলতেছি, তুমি মাইক্রোফোন অফ করো, আমি বলতেছি। তো এরপরে হচ্ছে ওই বাড়িওয়ালা ফোন দিয়ে সবকিছু জানে, সে জানে তোমাদের ভাইয়া যে অসুস্থ, এরকম কিছু ট্রিটমেন্ট চলতেছে। তো আমি পুরোটা বলি, পরে বলে আচ্ছা এই কাহিনী, আপনি একটু নিচে যান, কালকে যে এই লোকের সাথে ঝামেলা হয়েছে উনি এখানে আসে, ওনার সাথে একটু কথা বলেন, ঠিক আছে। পরে আমি নিচে যাই, আমি আমার সাথে পাশের বাসার ভাই যায়, তারপরে কে যায়, ইরফান যায়, রাজ যায়, সামি যায়, আমরা সবাই যাই, তারপরে হচ্ছে কথা বলি, দেখি ওনারা চিল্লাচ্ছিল। পরে আমি গেছি, যে আমি ফার্স্টেই ক্ষমা চাইছি, যে ভাইয়া কালকে ঘটনার জন্য আমি ক্ষমা চাচ্ছি। বলে ক্ষমা চাইলে কি হবে, আমি যদি কালকে মরে যাইতাম। পরে আমি বলছি ভাইয়া একটু আমাকে কথা বলতে দিবেন প্লিজ, ওনারা অনেক হাইপার হয়েছিল, যেটা নর্মাল, আমরা ওনাদের জায়গায় থাকলে আমরা ওইভাবে হাইপার হয়ে থাকতাম যদি এরকম লাইফ রিস্ক হয়ে যেত।
পরে আমি ঠান্ডা মাথায় ওনাকে বলছি, আমি জাস্ট এইটা মাইন্ডসেট করে গেছি ওনারা যাই বলুক আমার হাজবেন্ডের ভুল ছিল, আমি ক্ষমা চাবো। তো ক্ষমার চেয়ে সুন্দর আর কিছু থাকে না, আমি এটা আজকে আবারও বুঝতে পারছি। তো আমি ভাইকে বলি যে ভাইয়া এই কাহিনী 3 মাস ধরে ট্রিটমেন্ট 1 মাস ধরে ট্রিটমেন্ট চলতেছে, 3 মাস যাবত অসুস্থ, আর ওর সব ধরনের ব্ল্যাক ম্যাজিকে ওর অ্যাটাকিং হয়েছে, এটার ট্রিটমেন্ট চলতেছে, ওর হচ্ছে মেন্টালি কিছু প্রবলেম আছে, সেটারও ট্রিটমেন্ট চলতেছে। আপনার কি মনে হয়েছে কোনো স্বাভাবিক মানুষ এইভাবে গাড়ি নিয়ে যাবে? পরে বলে না, ওনার গাড়ি স্পিড দেখে তো মনে হয়েছে যে উনি নিজেই বাঁচবে না, আমরা তো ভাবছি যে অ্যাক্সিডেন্ট করবে, উনি বাঁচবে না, কারণ উনি যে স্পিডে গেছেন। কিন্তু তাহলে ভাইয়া বুঝেন, পরে সে এত ভালো, সে বলে ভাইয়া আপু আর কিছু বলতে হবে না, আপনি জাস্ট কথা দেন, উনি যেহেতু অসুস্থ গাড়ি নিয়ে আর কখনো একা এইভাবে বের হবে না। আমি বলছি ভাইয়া আজকেও বের হইতে পারতো না, শুধুমাত্র ছোট আপু বিষয়টা বুঝে নাই দেখা ও বের হয়ে যাইতে পারছে না। তো আমি তো এর আগেও হাইপার হয়েছে, বের হইতে দেই নাই, আমি আখি যেভাবে ওকে আটকাইছি। আখি যাওয়ার পরে এটা এই প্রথম হয়েছে, এর আগে হয় নাই, কিন্তু আখি থাকতে অনেকবার হয়েছে, আমি আখি ওকে আটকাই ফেলছি, বের হইতে দেই নাই। অথবা সাইমনকে সাথে দিয়ে দিছি, আমি একবার সাথে গেছি, তারপর হচ্ছে সামিকে একবার সাথে দিছি, এরকম। এর আগে একবার এরকম গাড়ি নিয়ে বের হয়ে গেছে, রাজ তুমি ছিল আর কে ছিল, জিহাদ, রাজ আর জিহাদ ছিল। তো ওরা এসে বলতেছে এমন ভাবে বাইয়া চালাইছে আমরা বেঁচে ফিরছি, এটা অনেক। ওই দিন ওরা ভোর 4টা বাজে আমি বের হয়ে গেছিলাম যে ওকে খুঁজতে, তখনও শুনি আমি গেছি আহাতকে খুঁজতে, আখি এদিক দিয়ে বলতেছে আয়াসকে নিয়ে চলে যাবে, মুনতাহা আটকাইতে গেছে, মুনতাহাকে থাপ্পড় মারতে গেছে আখি। পরে আমি জাস্ট ফোন এতটুকুই বলছি যে আখি রাজকেও থাপ্পড় মারতে গেছে, ইরফানের ফোন ফেলে দিছে আখি। আমি বলছি আখি দেখ এই মুহূর্তে এই মানসিক চাপটা দিস না প্লিজ, আমি আহাদরে নিয়ে আগে বাসায় আসি সেফলি, ওর আগে খুঁজে পাই, তারপর দেখতেছি তোর কি হয়েছে। তো তখন থেকে ওদের আর কি ঝামেলা চলতেছিল, যাই হোক। তো এরপরে ওনার কাছে আমি ক্ষমা চেয়ে আসছি, বাস ওই পর্যন্ত শেষ। এখন মনে হয় আগামীকালকে আমরা মেবি ওই বাসায় যাবো, শিওর না এখনো। তো আজকে আমার এই লাইভটা করার কথা কিন্তু অনেকদিন আগে থেকে তোমাদেরকে বলছি যে আমার ব্র্যান্ড আমি লঞ্চ করবো, এটা বলি নাই, সারপ্রাইজ লাইভ বলছি। লাইভটা আমি করতাম না, বাট তোমাদের ভাইয়েই যখন সুস্থ হয়েছে তখন আমাকে বলছে যে তুমি লাইভটা আজকে করবা, তুমি লাইভটা করবা, কেন করবা না। তো হচ্ছে আজকে সারাটা দিন আমি ঘুমাইছি একদম, মানে 11টা থেকে সকাল হসপিটাল থেকে আসার পর থেকে একদম বিকাল পর্যন্ত আমি ঘুমাইছি, কারণ সারা রাত দাঁড়াইছিলাম, সারা রাত। লাস্টে আমি এনামের সিঁড়িতে বসেছিলাম কালকে, ফার্স্ট টাইম এরকম হয়েছে। কিছু পোলাপান এখানে ছিল, ওরা দেখছে। তারপরে হচ্ছে বুম বুমের সেলুনের যে ভাইয়াটা, রিপন ভাইয়া, সেও ছিল, সে তো এখানে কাছে, তাকে কল দেওয়া হয়েছিল। আচ্ছা কেমন আছেন? এই তো এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ এইটাই তো বললাম যে ওই সময় তো লাইভে গেছে। কে বলছে লাইভে যায় না? লাইভে গেছে আহাত। তোমরা লাইভটা ডিসপ্লেতে টাচ করো, তোমরা হয়তো বা আমার আজকে লাইভটা পুরোটা দেখো না, পুরোটা দেখলে বুঝতে পারবা। ও এর আগেও এরকম লাইভে চলে গেছে, লাইভে যে ওইরকম উল্টাপাল্টা কথা বলছে, আমি রাখি হচ্ছে ফোন নিয়ে লাইভ ডিলিট করে দিছে। আর কালকে হচ্ছে আরিফ মামা লাইভ ডিলিট করছে, এই জন্য তো বললাম। আপু এই বিপদটা কি ঈদের দিন হলো? আমাদেরও ঈদের দিন আমার ভাই হসপিটালে ভর্তি হয়েছিল মিতুল, ঈদের দিন রাতে, মানে গতকালকে রাতে, তো ঈদের দিন রাতেই আপু, ঈদের দিন রাতে অনেকেরই, আমি তো যখন ইমার্জেন্সির সামনে দাঁড়ানো, অনেক পেশেন্ট আছে, ঈদের দিনও অনেকেই অ্যাক্সিডেন্ট করছে আমি দেখছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আপু বাসায় মা সবাই চিল্লাচিল্লি করতেছে, ঘুমাতে যাও, তোমার লাইভ দেখতেছি, থ্যাংক ইউ। হ্যাঁ আপু, টেক মাই নেম রানী সুলতানা, থ্যাংক ইউ। আপু মেন্টাল হসপিটালে যান, শ্যামলী, যেটা বেটার ট্রিটমেন্ট পাবেন, যা অন্য কোথাও পাবেন না। আপু তোমার কি কোনো মানে পরিচিত কাউকে করাইছো? তাহলে আমাকে বলো। আসলে আপু তো মেডিকেল হচ্ছে সাইডে আছে, তো আপু অনেকেই চিনে, তো আমরা জেনে বুঝে এবার ভালো একটা জায়গায় হচ্ছে ট্রিটমেন্ট নিব। তুমি বলছো শ্যামলী কোথায়, আমাকে একটু ডিটেলস অ্যাড্রেসটা দাও, নাহলে আমি কিভাবে বুঝবো। নেম বলো। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, থ্যাংক ইউ। সারপ্রাইজটা কি বলা হয়ে গেছে? তুমি লেট করে ফেলছো, লাইভটা শুরু থেকে দেখো, তোমার লাইভটা শেষ হবে কেমন একটু পরেই। আয়শা আপু আমার নামটা নিও, এই যে নিলাম। আজকে তোমার অ্যানিভার্সারি? হ্যাঁ আপু আজকে আমার অ্যানিভার্সারি। আপু তোমার শাড়ি পরার নিষেধ? হ্যাঁ আপু নিষেধ, এই জন্য তো শাড়ি পরে বাইরে যায়নি, আমার ব্র্যান্ড লঞ্চ করার জন্য করছি। আপু আশিক জিন কি সারা জীবনের জন্য থাকে? জান্নাত প্রভা, তোমার কি আত্মীয় স্বজন কাউকে ধরে নাই? জিন কি সারা জীবন থাকে? কখনোই না, অনেক আগে আমার এই প্রবলেমটা হয়েছে, শেষ হয়েছে। টেনশন নিও না, ইনশাল্লাহ ভাই ঠিক হয়ে যাবে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তবে যেটা হচ্ছে সবাই এখন আমাকে বুঝাচ্ছে, আমি যেন মাথা ঠান্ডা রাখি। কি করব ভাই, আমি যে শর্ট টেম্পার, আমি যে কিসের মধ্যে এখন আসি, যে আমার ইচ্ছা করে, বিশ্বাস করার কালকে রাত্রে কয়েকবার আমার ইচ্ছা হয়েছে, মানে ও বের হয়ে যাওয়ার আগে, যে আমি বাসা থেকে চলে যাই,
আমি আমার বাসায় চলে যাই, এরকম আমার মনে হয়েছে। বাট আমি কেন জানি না, আমি যাইতে পারি না। পরবর্তীতে আমার মনে হয় মানুষটা এখন অসুস্থ, আমাকে এখন তার পাশে দরকার, আমি চলে গেলেই সেটা সমাধান না। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ। ভাইয়া এখন কেমন আছে? ডক্টর কি বলছে? আপু ডক্টর কালকে আরেকটা সিটি স্ক্যান করতে বলছে, আর বলছে যে এটা একটা রিস্কি, যে হচ্ছে ব্লাড বের হয় নাই, মাথা ফেটে যদি ব্লাড বের হইতো তাহলে সমস্যা হইতো না। এই ডিসপ্লেতে টাচ করো। আর কিন্তু ব্লাড বের হয় নাই, এটা সমস্যা, যে যদি ব্রেনের ভিতরে হচ্ছে রক্তক্ষরণ হয় সেক্ষেত্রে কালকে আরেকটা সিটি স্ক্যান করবে, তো কালকে আমাদের আবার যেতে হবে ডক্টরের কাছে। শ্যামলী, এটা অনেক ভালো একটা হসপিটাল, অনেকেই বলতেছো। শ্যামলী হসপিটালের নামটা কি আমাকে একটু বলে? তোমাকে তো আমিও সেদিন বুঝাইলাম। হ্যাঁ, আমাকে সাদিয়া অনেক বুঝাইছে। আমি হয়েছে কি, আমার অ্যাডমিনদের সাথে আমি অনেক কিছু শেয়ার করি। সাদিয়া, অপসরা আমার অনেক পুরনো অ্যাডমিন কম, ওরা আমার বোন বেশি। তো আমি সাদিয়াকে কল দিচ্ছি, সাদিয়া আমি কিছুদিন এসে তোদের বাসায় থাকবো। তো সাদিয়া এই টন শুনে ও বুঝে গেছে যে মানে কিভাবে কি কি হয়েছে। তো পরে আবার নিজেই আমি বলছি না আমি আসবো না, তোর ভাইয়ের সাথে রাগারাগি হয়েছিল এই জন্য বলছি। তো যাই হোক, সানজিদা আলম, দোয়া করো আপু। হুজুর আমাদের এটাও বলছে যে বাসাটা হচ্ছে চেঞ্জ করার জন্য, এই বাসায় আসার পরে আমরা এগুলো ফেস করতেছি, হয়তো আমরা বাসা চেঞ্জ করতে ফেলবো, জানি না, বললেই তো পারবো না। বাসা ছাড়ার পরে তো 2 মাস এই বাসায় থাকতে হবে। হুজুর শুরুতেও বলছিল যে বাসা আপনাদের চেঞ্জ করা লাগতে পারে, ট্রিটমেন্ট চলতে চলতে যদি আমি ওরকম দেখি, তো হয়তো বা চেঞ্জ করতে হবে, আমি জানি না শিওর। যাই হোক, আপু শুরু থেকে শেষ পর্যন্ত কমেন্ট করছি, আজকে কমেন্ট ব্লক খেয়ে ফেলবো না, এখন আর কমেন্ট করতে হবে না। আচ্ছা, হসপিটালের নামটা কি? BHS হসপিটালে নিয়ে যান আপু, কল্যাণপুর। আপু এই যে এরকম তোমাদের যেরকম এক একজন এক একটা বুদ্ধি দিচ্ছ, আমাদের ফ্যামিলিতেও এক একজন এক একটা বুদ্ধি দিচ্ছে, তো সব মিলাই কি করব তোমাদের আমি আপডেট ব্লগে জানাবো। আজকের মতো লাইভটা এখানেই শেষ করতেছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। লাইভটা একটু শেষ করো কেউ। আল্লাহ হাফেজ। আর অবশ্যই সিল্কি হ্যাভেনের সাথে থাকবে সবাই।